সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দেওয়ানি কার্যবিধির ধারা 12 বা পরবর্তী মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বাধা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা দেওয়ানি কার্যবিধির অত্যন্ত চমৎকার একটি ধারা নিয়ে কথা বলবো। সেটি হল ধারা 13, হোয়েন ফরেন জাজমেন্ট নট কনক্লুসিভ। শুরুতেই চলুন ফরেন কোর্ট বা বিদেশি আদালত কি তা একটু মনে করে নেই। আমরা এই আইনের 2 ধারার 5 উপধারায় পড়েছিলাম যে বাংলাদেশের সীমানার বাইরে অবস্থিত এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত নয় এমন আদালতকে ফরেন কোর্ট বা বিদেশি আদালত বলে। আর এই বিদেশি আদালত যে রায় প্রদান করে সেটিই হলো ফরেন জাজমেন্ট বা বিদেশি রায়। এই ধারার মূল কথা হল, একটি বিদেশি আদালত যদি একই পক্ষদের মধ্যে কোনো বিষয়ে রায় প্রদান করে, তবে সাধারণ নিয়মে সেই রায়টি বাংলাদেশের আদালতে কনক্লুসিভ বা চূড়ান্ত এবং অকাট্য বলে গণ্য হবে। অর্থাৎ একই বিষয় নিয়ে বাংলাদেশের আদালতে পুনরায় বিচার করার দরকার পড়বে না। কিন্তু আইনে 6টি বিশেষ পরিস্থিতির কথা বলে দেওয়া হয়েছে, ক্লজ এ থেকে এফ পর্যন্ত, যখন এই বিদেশি রায়টি আর চূড়ান্ত বা কনক্লুসিভ থাকবে না। চলুন এই 6টি ব্যতিক্রম আমি আপনাদের একেবারে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই জানব এখতিয়ারবিহীন আদালত অর্থাৎ ক্লজ এ। আইনে বলা হয়েছে, হোয়ার ইট হ্যাজ নট বিন প্রোনাউন্সড বাই এ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন। এখানে কম্পিটেন্ট জুরিসডিকশন মানে হল উপযুক্ত আইনি এখতিয়ার, অর্থাৎ যে বিদেশি আদালতটি রায় দিয়েছে ওই মোকদ্দমার বিচার করার মতো আইনি ক্ষমতা বা এখতিয়ার যদি তার না থাকে, তবে সেই রায় বাংলাদেশে চূড়ান্ত বলে গণ্য হবে না। এখন জানব গুণাগুণ বিচার না করা হলে, অর্থাৎ ক্লজ বি। এখানে বলা হয়েছে, ওয়্যার ইট হ্যাজ নট বিন গিভেন অন দ্য মেরিটস অব দ্য কেস। এর মেরিটস অব দ্য কেস মানে হল মোকদ্দমার গুণাগুণ বা আসল ঘটনা। ধরেন, কোনো মোকদ্দমার সাক্ষ্য প্রমাণ বা ফ্যাক্টস যাচাই না করেই শুধুমাত্র কোনো টেকনিক্যাল কারণে, যেমন সময় মতো হাজির না হওয়ার, রায় দিয়ে দেওয়া হলো। এমন রায় বাংলাদেশে গ্রহণযোগ্য বা অকাট্য নয়। এবার জানব আইনের ভুল ব্যাখ্যা বা বাংলাদেশের আইন না মানলে, অর্থাৎ ক্লজ সি। এখানে বলা হয়েছে, founded on an incorrect view of international law or a refusal to recognize the law of Bangladesh। এর মানে হল, যদি বিদেশি রায় আন্তর্জাতিক আইনের কোনো ভুল ব্যাখ্যা দেওয়া হয়, অথবা যে ক্ষেত্রে বাংলাদেশের আইন প্রয়োগ হওয়া উচিত ছিল সেখানে বাংলাদেশের আইন মানতে অস্বীকৃতি জানানো হয়, তবে সেই রায়টি চূড়ান্ত হবে না। এখন জানব স্বাভাবিক ন্যায়বিচারের পরিপন্থী হলে, অর্থাৎ ক্লজ ডি। এখানে বলা হয়েছে, অপোজ টু ন্যাচারাল জাস্টিস। ন্যাচারাল জাস্টিস বা স্বাভাবিক ন্যায়বিচার আইনের একটি মৌলিক নীতি, যার মানে হল সব পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সমান সুযোগ দিতে হবে। যদি বিদেশি আদালতের বিচার প্রক্রিয়াটি এই নীতির পরিপন্থী হয়, যেমন বিবাদীকে নোটিশ না দিয়েই একতরফাভাবে রায় দিয়ে দেওয়া, তবে সেটি বাংলাদেশে চূড়ান্ত হবে না। এবার জানব প্রতারণার মাধ্যমে প্রাপ্ত রায়, অর্থাৎ ক্লজ ই। এখানে বলা হয়েছে, অবটেইনড বাই ফ্রড। ফ্রড মানে জালিয়াতি বা প্রতারণা। যদি প্রমাণ হয় যে বিদেশি রায়টি আদালতকে বা অপরপক্ষকে প্রতারণা করে হাসিল করা হয়েছে, তবে সেই রায়ের কোনো দাম নেই বাংলাদেশে। সর্বশেষ যে বিষয়টি জানব তা হচ্ছে বাংলাদেশের আইন ভঙ্গের মাধ্যমে দাবি প্রতিষ্ঠা, অর্থাৎ ক্লজ এফ। এখানে বলা হয়েছে, সাস্টেইনস আ ক্লেম ফাউন্ডেড অন আ ব্রিচ অফ এনি ল ইন ফোর্স ইন বাংলাদেশ। যদি ওই বিদেশি রায়টি এমন কোনো দাবিকে সমর্থন বা প্রতিষ্ঠিত করে যা বাংলাদেশের প্রচলিত কোনো আইনকে সরাসরি লঙ্ঘন করে, তবে সেই রায় বাংলাদেশে চূড়ান্ত বা কনক্লুসিভ হিসেবে গণ্য হবে না। তাহলে শিক্ষার্থীরা, আজকের আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, একটি বিদেশি রায় সাধারণত চূড়ান্ত, কিন্তু যদি তা
এখতিয়ারবিহীন আদালত দেয়, গুণাগুণ বা মেরিট বিচার না করে দেয়, আন্তর্জাতিক বা বাংলাদেশের আইন না মানে, স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী হয়, প্রতারণার মাধ্যমে নেওয়া হয় বা বাংলাদেশের আইন লঙ্ঘন করে, তবে সেই রায় বাংলাদেশে কোনোভাবেই চূড়ান্ত বলে গণ্য হবে না। আশা করি ১৩ ধারার ৬টি ক্লজ আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা এই আইনের ধারা ১৪ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কোর্সের বিস্তারিত তথ্য নিচের কমেন্টস বক্সে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আগ্রহীরা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।